হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো। আচ্ছা, ফাইন, ওকে। তো সবাই ধীরে ধীরে যোগ হয়ে যাও। তো এই তো সবাই আসতে শুরু করছো, আমি একটু মেনশন করে দিই সবাইকে। আচ্ছা, ফাইন, হোপফুলি তোমরা ভালো আছো। গত সপ্তাহ শুক্রবার আমাদের ক্লাসটা হয় নাই, তো আজকে হচ্ছে আবার নেক্সট সপ্তাহের বৃহস্পতিবার আজকে আমাদের সেটা ক্লাস, এবং আজকে হচ্ছে আমাদের ভেক্টরের 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, ভেক্টরে আমরা এটাকে 4টা ক্লাস করছি, আজকে ক্লাসটা নিয়ে এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। দেখুন ভেক্টরে আরো ক্লাস দরকার আছে, তো আমাদের রুটিনে হয়তো ভেক্টরের 5টা বা 6টা ক্লাসই থাকবে, বাট যদি আবার এরকম হয় পড়াইতে যায় মনে হয় যে না ঠিক আছে আরো লাগবে ক্লাস, তাহলে কিন্তু আমরা এভাবে করে ক্লাস বাড়াবো, ঠিক আছে। আচ্ছা, ফাইন, ওকে। রিদম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশরাফুল, কি অবস্থা আশরাফুল, কেমন আছো? তাওসিফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন, ওয়ালাইকুম আসসালাম রুবিসকো। আচ্ছা, কাউসার হিমেল, হ্যালো, আমি ভালো আছি। ওকে, আফনান সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। মুকিদ, ওয়ালাইকুম আসসালাম। বাকিবিল্লাহ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর হচ্ছে সানিয়া বিনতে আলম, আমি ভালো আছি। আচ্ছা, আফনান তুমি কেমন আছো? আচ্ছা, তো তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো, তো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলে দিতে পারো? আচ্ছা ভাই, ইংলিশ ভার্সন থেকে করছি ক্লাস। ওকে, ফাইন, ইংলিশ ভার্সন থেকে করতেছো, অল দ্য সেম, মানে সবকিছু একই রকমই থাকবে, জাস্ট টার্মগুলো জানলেই হবে। আচ্ছা, তাহলে চলো আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করে ফেলি, আর লেট না করে আমরা ক্লাসটি শুরু করে দিই। বাকি বিল স্যার, আমাদের পড়াশোনা তো অনেক, কিভাবে করব একটু বইলা দিবেন স্যার। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনা অনেক, সাউন্ডস কিউট, কিভাবে পড়াশোনা অনেক হ্যান্ডেল করবো সেটা জিজ্ঞাসা করেছো। আচ্ছা, সো পড়াশোনা অনেকই 9-10 থেকে হচ্ছে 11-এ উঠলে পড়াশোনা অনেক বেড়ে যায়। এই জন্যই আসলে 11-12-এ দরকার হয় একটু গুছায় পড়া, নাহলে বই রিডিং পড়ে শেষ করা ডিফিকাল্ট। সো যেভাবে পড়বা, ফিজিক্সটা যেভাবে পড়বা সেটা তো আমি বুঝাই দিচ্ছি, আমরা ক্লাস বাই ক্লাস আগাচ্ছি, সকল ক্লাস শেষ হইলে সকল টপিক আমাদের শেখা হয়ে যাবে। এই টপিকগুলোই হচ্ছে আমরা প্র্যাকটিস করবো এভাবে করে। ফিজিক্স আমি তোমাদের দায়িত্ব নিয়ে রাখছি ইনশাল্লাহ, ফিজিক্সে জাস্ট ক্লাস ফলো করে গেলেই হবে। আমি ভালো আছি, বইটা কি, তুমি কেমন আছো? ওকে, আর আজমি, মিসড ইউ, ফাইন। তাহলে এই যে সবাই চলে আসছো, তাহলে চলো আমরা আগে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমরা আগের দিন ডট গুণ এবং ক্রস গুণের সূত্রগুলো দেখে রাখছিলাম, আমরা ডট গুণ এবং ক্রস গুণের সূত্র সমূহ দেখছি। আজকে এইটার অ্যাপ্লিকেশনসে যাব। আজকে আমরা ডট গুণ ক্রস গুণের হচ্ছে কিছু অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গেলে তুমি দেখবা তোমার কাছে এই জিনিসগুলো খুব সোজা লাগবে। চলো, তাইলে তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই যে দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণ করি তখন আমরা দেখেছিলাম ডট গুণ করা মানে স্কেলার গুণ, এটা হচ্ছে এ বি কস থিটা, অথবা যার যার সহগের গুণফলের যোগফলগুলো নিলে ডট গুণফলের মান বেরোয়। ওকে, আচ্ছা, এরপর আমরা ক্রস গুণফলেরও সূত্র দেখছিলাম। ওকে, ক্রস গুণফল কি, কিভাবে বের করে এটা দেখছি। এখন আমরা অ্যাপ্লিকেশন দেখলে, আগের ক্লাসের পরে আমরা অ্যাপ্লিকেশন দেখলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই বুঝে ফেলতে পারবো। তাহলে আজকে আমরা এইটা দিয়ে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, দেখো, এইটা হচ্ছে আমাদের ডট গুণ ক্রস গুণের সব থেকে মার্কামারা অঙ্ক, মানে এইটা দিয়ে এইচএসসি তে অঙ্ক আসবে, এটা থেকে এইচএসসি তে অঙ্ক আসে, প্রচুর এমসিকিউ তো আসবেই। এখন দুইটা ভেক্টর বলা আছে, দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো ভেক্টর বলা আছে। এটা হচ্ছে এ নামক একটা ভেক্টর, আর এটা হচ্ছে বি নামক আরেকটা ভেক্টর। বলেছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে বুঝতে পারছো, এরকম যদি দুটো ভেক্টর হয়, লেটস সে এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। এখন এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, এটা এই দিকে, এই ভেক্টরটার নাম হচ্ছে বি ভেক্টর, এটা এই দিকে। দেখতেছে এদের মাঝে একটা কোণ আছে, এটাকে বলা হয় থিটা। আমাদের এই কোণ নির্ণয় করতে হবে। এখন এই মধ্যবর্তী কোণ নির্ণয়টা আমরা কিভাবে করতে পারবো? ডট গুণন দিয়ে। যে কোনো দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুইটা ভেক্টরের মাঝে যে কোণটা হয় সেই কোণটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু আমরা এখানে দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, দেখো, সহজ জিনিস। আমরা এটা জানতাম যে এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এখন এই থিটাটা কি?
আমরা এটা জানি সবাই। এই এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর এই থিটা হচ্ছে এ বি এর মাঝের কোণ। এটা আমরা অলরেডি ক্লাসে দেখছি। এই যে তোমাদেরকে মনে করাই দেই, এই যে এখানে দেখছি যে এ ডট বি এ বি কস থিটা, এবং ডট গুণ বের করা আরেকটা ওয়ে হচ্ছে সহগগুলার প্রত্যেকটা যার যা সহগ গুণ করে যোগ করা। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে দেখো আমাদের লাগবে এবার এইটা মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে এটা কিভাবে বের করা যাবে? কোয়াইট সিম্পল। এবার আমরা লিখতে পারবো, দেখো যে cos থিটা, এখান থেকে এটা লেখা যাবে যে cos থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এই দুটাতে ভাগ করে আনছি। তাহলে লাগবে তো থিটা। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে এটা লেখা যাবে থিটা ইকুয়ালস টু cos কে এই পাশে নিয়ে আসছি, মানে ইনভার্স। থিটা ইকুয়ালস টু cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এইটাকে আমরা ফর্মুলা আকারে মনে রাখতে পারি। এটাকে আমরা ডেফিনেটলি সবাই ফর্মুলা আকারে মনে রাখবো। এই থিটাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে কি কি করতে হবে? আমাদেরকে এইখানে জাস্ট এই ডাটাগুলো বসায় দিতে হবে। এইখানে সিম্পলি এই ডাটাগুলো বসায় দিতে হবে। এই ডাটাগুলো বলতে কি কি? আমাদেরকে ভেক্টর দুইটা ডট গুণফলের মান এখানে বসাইতে হবে এবং দুইটা ভেক্টরেরই ইন্ডিভিজুয়াল মান এখানে বসায় ক্যালকুলেটরে cos ইনভার্স দিলেই আনসার চলে আসবে। চলো আমরা এটা করে ফেলি। দেখতে পাচ্ছ যে আমাদের দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু, খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে দিচ্ছি আমি, দেখো তোমরা যেহেতু একাডেমিকের স্টুডেন্ট আস্তে আস্তে করলে সবাই বুঝতে পারবা। 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে গিয়ে 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে দেখতেছো আমরা এ বি এই দুইটা ভেক্টরই পেলাম। এখন আমাদের লাগবে কি? যে ডট গুণফল। তাহলে ওই যে আমরা এর আগের ক্লাসে দেখছি দুইটা ভেক্টর ডট গুণফল কেমনে বের করে। এই যে দেখতেছো যে এ এবং বি দেওয়া থাকলে এর আই এর সহগ এবং বি এর আই এর সহগের গুণফলের যোগফলটা এটা, তারপরে আবার এই দুইটা সহগের গুণফলের যোগফল, দেন আগেন এই দুইটা সহগের গুণফলের যোগফল, এভাবে করে যোগ করলে ডট গুণফলের মানটা পেয়ে যাবো। এই সূত্র জানা আছে। ফাইন, তাহলে এই কাজটা আমরা করব এখানে। তাহলে আমরা বুঝতেছি যে এ ডট বি এই গুণফল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 ইন্টু 4, 2 ইন্টু 4, তারপরে মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস এখানে 1 এখানে 1, মানে 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে ডট গুণফলের মান আমরা পেয়ে যাব। এখান থেকে আসবে এটা হচ্ছে 8, এখানে হচ্ছে প্লাস 3, দুইটা মাইনাস আছে, আর প্লাস 1, তার মানে এখান থেকে আসবে হচ্ছে 12, এখান থেকে আসবে 12। তাহলে ডট গুণফলের মান আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। ভেক্টরের মান আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো যে এ ভেক্টরের মান ইকুয়ালস টু হবে রুট ওভার এই যে এর যতগুলা সহগ আছে এদের বর্গের যোগফলটা, মানে 2 এর স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। দেখতেছো সহগগুলার বর্গের যোগফলের বর্গমূল। এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হবে, দেখতেছো যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, মানে রুট ওভার 14। এ ভেক্টরের মান রুট ওভার 14। এবার আসো আমরা বি ভেক্টরের মানটাও বের করে ফেলি একই রকম ভাবে। এ ভেক্টরের যেভাবে মান বের করছি বি ভেক্টরের মান এগুলো আমাদের জানা আছে। দেখতেছো যে এই সহগগুলা নিব, সহগগুলার বর্গের যোগফল। দ্যাট মিনস এখানে 4, এখানে 1, এখানে 1, দ্যাট মিনস 4 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, সবগুলার বর্গের যোগফল। তাহলে এখানে বুঝতেছো এই জায়গা থেকে আসবে 16, এই জায়গা থেকে 1, এই জায়গা থেকে 1, দ্যাট মিনস রুট ওভার 18, রুট ওভার 18। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে ডেটা বসাই দিলাম, আমাদের অঙ্কটা শেষ। একদম ঠান্ডা মাথায় কিন্তু আমি করাইলাম যাতে তোমাদের কারো বুঝতে সমস্যা না হয়, নাহলে তো একবারেই করা যাইত। এই ডট গুণফলের মানটা আমরা এখানে পাইছি, এখানে পাইছি ডট গুণফলের মান 12, এ ডট বি এটা হচ্ছে 12, এর মান পাইছি রুট ওভার 14, এর মান রুট ওভার 14, আর বি এর মান রুট ওভার 18।
√18 এগুলো এখানে বসাই দিলে বুঝতে পারছো এখান থেকে আমরা পেয়ে যাব কোনটার মান কত। তাহলে আমি কোনটার মানটাও বের করে দিচ্ছি। 12 divided by √14 into √18। এই ক্যালকুলেশনটা করলে আমাদের এটার আনসার আসবে হচ্ছে 40.89 ডিগ্রি। 40.89 ডিগ্রি। 40.89 ডিগ্রি। ফাইন, হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি, তাই না? তার মানে ভেক্টর দুটার মাঝে, এই যে দুটা ভেক্টর দেখতেছ এদের মাঝে কোণ হবে 40.89 ডিগ্রি। সুন্দর না ব্যাপারটা? তার মানে এখন থেকে আমরা যে কোনো দুটা ভেক্টরের মাঝের কোণটা নির্ণয় করে ফেলতে পারবো। হোপফুলি সবাই এটা বুঝছি। ক্লিয়ার? এই তো ভেরি গুড। এই যে বৈরাগী অলরেডি আনসার করছো, হিবেল আনসার করছো। আচ্ছা, রূপল বলছো ভাই আপনি ওয়েব অ্যাপের ব্যবস্থা করবেন না? প্যারা হয়ে যাচ্ছে আসলে, যেটা হচ্ছে যে এত প্রেশারের ভিতর দিয়ে যাচ্ছি, পড়ানো নিয়ে আমি আসলে কোনো স্যাক্রিফাইস করবো না, বাট ওয়েব অ্যাপটা ম্যানেজ করার জন্য একটু আমাকে এই ভিডিওগুলো সাজাইতে হবে। তো আমি কথা এখনই নিচ্ছি না যে কালকে পরশু করব, বাট এই চ্যাপ্টারটা শেষ করি, তারপরে ইনশাল্লাহ এটার ব্যবস্থা করে দিব। ঠিক আছে? আচ্ছা রূপ, বুঝছো মনে হয়? আপনার বলছো ইজি, বাকি বেলা ইজি, আপনারও এটার আনসার করে ফেলছো, সবাই এটা বুঝতে পারছি। স্যার আইসিটি বাংলা ইংলিশ কি এখন থেকে পড়বো? না, বাংলা ইংলিশ এখন থেকে পড়ার দরকার নেই, বাংলা ইংলিশ পরে তোমার যখন প্রথম সাময়িক পরীক্ষা আসবে, মানে কলেজের প্রথম পরীক্ষার আগে ওই 2 সপ্তাহ বাংলা ইংলিশ পড়বা, আইসিটিও তখন পড়ো। আপাতত তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টকে সেটেল হও, সবাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টকে সেটেল হও এবং এই 3টাকে গুছায় পড়ো। ঠিক আছে? গুড। মাইন্ড বলছো বুঝছি, আসলে বলছো ইজি। আচ্ছা ভাইয়া, আমাদের বাকি 2টা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাসগুলো একটু দিলে ভালো হইতো। ওকে, এই 2টা দিয়ে দেওয়া হবে। এই 2টা এই ভেক্টর শেষ হইলেই দিয়ে দেওয়া হবে। ভেক্টর একটা যেমন দিয়ে রাখছি, ভেক্টরের এই লাইভ ক্লাস আর কটা হবে, 1টা বা 2টা হইতে পারে, যে ওই কটা লাগে আর কি, শেষ হইলেই আমরা এর পরের 2 চ্যাপ্টারের ক্লাস দেওয়া শুরু করবো। ঠিক আছে? ঠিক আছে, ফাইন। ভাইয়া কেমিস্ট্রি কি করবো বুঝতেছি না, এটা ঠিক বলছো তাসিন, আমারও একই সমস্যা ছিল। কেমিস্ট্রিতে খুব ভালো একজন টিচারের কাছে তোমার ভর্তি হইতে হবে, এটা সত্য কথা। বিকজ কেমিস্ট্রি সাবজেক্টটাই এমন, কেউ একটু ধরায় না দিলে বুঝাই যায় না যে কি পড়া উচিত। বই খুললে মনে হয় না সব আলাদা কথাবার্তা লিখে রাখছে। তো কেমিস্ট্রির জন্য একটু বেটার কারো প্লে লিস্ট দেখতে পারো, লার্ন উইথ হিমেলের প্লে লিস্টটা দেখতে পারো। হ্যাঁ, ওখানে গুছানো আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা একটু সামনে আগাই, এটা তো আমরা বুঝলাম। ঠিক আছে? আচ্ছা ফাইন। এরপর আমরা এই অঙ্কটা করব। এইখানে যেটা বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, এ হচ্ছে একটা ভেক্টর এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এ নামক একটা ভেক্টর। বলছে ভেক্টরটির অক্ষত্রয়ের সাথে কোণ নির্ণয় করো। অক্ষত্রয়ের সঙ্গে কোণ মানে বুঝতে পারছ, এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে এবং জেড অক্ষের সঙ্গে কত কোণ করে, এটা বের করতে হবে। তো আমরা আগে এটাকে থিওরি আকারে পড়ে ফেলি। চলো, একটা ভেক্টরের অক্ষের সঙ্গে কোণ কিভাবে নির্ণয় করে। লেটস সে দেখো এইটা আমাদের এক্স অক্ষ ধরলাম, এইটা আমাদের এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর এইটা জেড অক্ষ। এখন এইখানে একটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর। হ্যাঁ, এবং এই ভেক্টরটা বুঝতেই পারতেছে, এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষের জেড অক্ষ, এইটা একটা ভেক্টর, এই কলমটা। তাহলে দেখো এটা এক্স এর সঙ্গে একটা কোণ করছে, ওয়াই এর সঙ্গে একটা কোণ করছে, জেড এর সঙ্গে একটা কোণ করছে, এই কোণগুলো বের করতে হবে। সো ধরলাম এই হচ্ছে সেই ভেক্টর এ ভেক্টর। এ ভেক্টরটা দেখতেছো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই ভেক্টরটা বিভিন্ন অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সো সেক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে কোণকে আমি বললাম থিটা এক্স, ওয়াই অক্ষের সঙ্গে করা কোণকে আমি বললাম থিটা ওয়াই, আর জেড অক্ষের সঙ্গে যে কোণ করছে সেটাকে আমরা বললাম থিটা জেড। জেড অক্ষের সঙ্গে যে কোণ করছে সেটাকে আমরা বলছি থিটা জেড। ওকে, আচ্ছা ফাইন। এইবার এই 3টা কোণ আমাদের বের করতে হবে। প্রথমেই আমরা সূত্র জেনে ফেলবো। হ্যাঁ, প্রথমেই আমরা সূত্র জেনে ফেলে এরপর আমি প্রমাণ দেখাই কেমনে এটা আসছে। থিটা এক্স ইকুয়ালস টু, এক্স অক্ষের সঙ্গে কোণটা হবে কজ ইনভার্স এ এক্স অংশটা নিবা, এক্স এর সঙ্গে যে অংশটা ওটা নিবা, এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান, ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ঠিক তেমন করে থিটা ওয়াই যখন বের করবা, কজ ইনভার্স প্রথমে নিয়ে নিবা এ ওয়াই আর নিচে নিবা এ ভেক্টরের মান।
দেন থিটা জেড যখন নির্ণয় করবা তখন কজ ইনভার্স প্রথমেই নিব এই যে জেড অংশের মান ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে বুঝতেই পারতেছো এগুলা বের করা আমাদের জন্য এখন কোয়াইট সিম্পল হয়ে গেছে। আমরা জাস্ট ডিরেক্টলি একটা ভেক্টর দেওয়া থাকলে সে বিভিন্ন অক্ষের সঙ্গে কত কোণ করছে বের করতে পারবো। এর জন্য আমাদের সিম্পলি যা দরকার আমরা বুঝতেছি যে যে অক্ষের সঙ্গে কোণ ওই অক্ষ বরাবর তার অংশ আর নিচে নিব পুরো ভেক্টরটার মান। এভাবে করে আমরা যে কোনো অক্ষের সঙ্গে কোণ বের করতে পারবো। এটা কিভাবে করছি, যেমন দেখো এক্স অক্ষের সঙ্গে যখন আমরা কোণ নির্ণয় করতেছি আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি এক্স অক্ষ বলতে কি বোঝায়, এক্স অক্ষ বলতে বোঝায় কিন্তু আই ক্যাপ। আমরা জানি এক্স অক্ষ বলতেই বোঝায় আই ক্যাপ। আই ক্যাপ একটা ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তাহলে আমি আই ক্যাপকে ধরতে পারি বি। দেখো তাহলে এ একটা ভেক্টর আর এক্স অক্ষটা একটা ভেক্টর যেটাকে আমরা আই ক্যাপ বলি। তাহলে বি হচ্ছে আই ক্যাপ। তাহলে বুঝতেছো এই এ এবং বি এর মধ্যবর্তী কোণটাই তো এক্স অক্ষের মাঝের কোণ। কথা আমরা একটা ধরছি এ ভেক্টর আর একটা ধরছি হচ্ছে এক্স অক্ষ ভেক্টর। এক্স অক্ষ ভেক্টর মানেই তো আই ক্যাপ এবং এই ভেক্টরের মান 1। এখন দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারবো। কিছুক্ষণ আগেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা দেখছি, এই যে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে সেটা ইউজ করতে পারবো যে এখান থেকে আমরা লিখতে পারবো যে এই এ এবং বি ভেক্টরের মাঝের কোণ, এ বি ভেক্টরের মাঝের কোণই তো এক্স অক্ষের সঙ্গে কোণ। তাহলে থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বাই বি ভেক্টরের মান। এবার দেখো এই বি ভেক্টরটা হচ্ছে শুধুমাত্র আই ক্যাপ। তাহলে এ ডট বি যখন আমরা বের করব তাহলে দেখতেছো এইখানে কোনো জে এর অংশ নাই, ওয়াই এর অংশ নাই। ডট গুণটা যদি আমরা করি খুব সিম্পলি তোমরা এটা বুঝতেছো, এখান থেকে থাকবে হচ্ছে এ এক্স। দেখো এইটার জে এর সহগ 0, এ ওয়াই এর সঙ্গে গুণ হলে 0। এইটার কে এর সহগ 0, এইটারও যে এ জেড এর সঙ্গে গুণ হলে 0। শুধুমাত্র এইটার আই এর সহগ এক্স আর এইটার আই এর সহগ 1। তাহলে এক্স ইন্টু 1, এই গুণফলটাই ডট গুণফল। এবার দেখো এ ভেক্টরের মান, হ্যাঁ এটা তো এ ভেক্টরের মান নিচে রাখলাম। আর বি ভেক্টর একটা একক ভেক্টর, বি ভেক্টর একটি একক ভেক্টর। দ্যাট মিনস এটার মান কত 1, তাহলে এটার মান 1। তাহলে বুঝতেছো থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই এ। এটা যদি বুঝে যাও বাকি সবকিছু তোমরা এখান থেকে এমনি বুঝে গেছো। এই যে দেখো এ এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এ এক্স বাই জেড, থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এ এক্স বাই এ। ঠিক তেমন করে থিটা ওয়াই ইকুয়ালস টু কজ ইনভার্স, এভাবে করে প্রত্যেকটাই চলে আসবে। এটা সবাই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, ডেফিনেটলি এটা সবাই আমরা বুঝে ফেলার কথা। ওকে ফাইন, এইটা যদি বুঝে ফেলো ভেরি গুড, অনেকে আনসারও দিয়ে ফেলছো। তাহলে আমরা এবার অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করতে পারবো। অক্ষত্রয়ের সঙ্গে আমরা কোণ নির্ণয় করে ফেলি। দেখো এই ভেক্টরটার দেওয়া আছে a ইকুয়ালস টু 2i মাইনাস 3j প্লাস k। সিম্পল। তাহলে এক্স অক্ষের সঙ্গে কোণ কজ ইনভার্স, সূত্র তো আমরা দেখতেছি উপরে যাবে এক্স, এক্স বলতে 2, উপরে 2, নিচে ভেক্টরটার মান। ভেক্টরের মান কত হবে √2 এর স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আসবে কজ ইনভার্স উপরে 2, নিচে হচ্ছে কি 4, আর এটা করলে 9, 13 আর 1 মানে হচ্ছে 14 √14। তাহলে আমরা ক্যালকুলেশন করে এটার ভ্যালুটা বের করতে পারি। কজ ইনভার্স 2/√14, এটা করলে থিটা এক্স ইকুয়ালস টু আসবে 57.68 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর সঙ্গে কত কোণ করবে এইটা বের করে ফেলতে পারছি, গেল একটা। দেন ওয়াই এর সঙ্গে কত কোণ করবে যেটাকে আমরা বলতে পারবো থিটা ওয়াই। একই রকম ভাবে কজ ইনভার্স, এবার নিব এই অংশটা, এটা হচ্ছে -3, আর পুরোটার মান আমরা অলরেডি ক্যালকুলেশন করছি √14। তাহলে এই জায়গা থেকে আমরা এটা পেয়ে যাব কজ ইনভার্স -3 ডিভাইডেড বাই √14। এই ক্যালকুলেশনটা করলে এইটার আনসার আসবে 143.3 ডিগ্রি। মানে ওয়াই অক্ষের সঙ্গে এটা একটা স্থূলকোণ করবে, ওয়াই অক্ষের সঙ্গে এটা একটা স্থূলকোণ করবে, গেল এটা। এরপর
যদি আমি জেড অক্ষের সঙ্গে কোণ নেই থিটা জেড, তাহলে সেই ক্ষেত্রে কজ ইনভার্স জেড অক্ষের সঙ্গে উপাংশ কত 1, ওই 1 আসবে আর নিচে আসবে পুরোটার মান √14। তাহলে এটা ক্যালকুলেশন করলে কজ ইনভার্স 1/√14 করলে আনসারটা আসবে 74.498 ডিগ্রি। তোমাদের কিন্তু এই টাইপের অঙ্ক একদম হাতে ধরে ধরে আমি করাচ্ছি, দ্যাট বিকজ যাতে করে তোমাদের বুঝতে একদমই প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটাই বের করে ফেলতে পারলাম, এখান থেকে আমরা তিনটাই বের করে ফেলতে পারছি। তাহলে সবাই এগুলো পারবা, কেউ ভুল করবা না, একদম ধরে ধরে করা যাওয়া হচ্ছে, জিনিসগুলো তোমাদের জীবনে আসবে। হ্যাঁ, তো তখন ডেফিনেটলি তোমরা এই অঙ্ক করতে পারবা। ফাইন, এই তো বৈরাগী অলরেডি এটার আনসার করে দিছো এবং আমি মনে করি যে সবাই আসলে এই অঙ্কের আনসার বের করতে পারছো। ক্লিয়ার, বাকি বিল্লা বলতো ক্লিয়ার। ওকে ফাইন, ওকে ইজি। আশরাফুলও বলেছো ইজি, গেল এটা। এরপর আসো, এটা শেষ হলে আমরা একটু সামনে আগাই। এইবার আমাদের এই অঙ্কটা করতে হবে, এইবার আমাদের এই অঙ্কটা করতে হবে। এইখানে যে অঙ্কটা বলছে, অঙ্কটা আমরা একটু পড়ি, তারপর আমরা একটা থিওরি শিখবো। বলছে কোন ভেক্টর এক্স অক্ষের সঙ্গে, কোন একটা নির্দিষ্ট ভেক্টর এক্স অক্ষের সাথে, এক্স এবং ওয়াই অক্ষের সাথে যথাক্রমে, এটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে কোণ করছে 60 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করছে 90 ডিগ্রি, কোণ তৈরি করে। জেড অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে আমাদেরকে বের করতে হবে। জেড অক্ষের সঙ্গে সে কত কোণ করবে, দুইটা কোণ দেওয়া, আরেকটা অক্ষের সঙ্গে কোণ বের করতে হবে। এর জন্য একটা সুন্দর সূত্র আমরা দাঁড় করায় ফেলতে পারবো। কিছুক্ষণ আগেই আমরা এটা দেখছি, সবাই খেয়াল করো। থিটা এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স এত, তার মানে এই কসকে এই পাশে নিলে কস থিটা এক্স ইকুয়ালস টু এ এক্স বাই এ। তাহলে এটা আমরা লিখতে পারবো যে কস থিটা এক্স ইকুয়ালস টু এ এক্স বাই এ। ঠিক তেমন করে এটাও লেখা যাবে cos থিটা ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই বাই এ। ঠিক তেমন করে cos থিটা জেড ইকুয়ালস টু এ জেড বাই এ। cos থিটা জেড ইকুয়ালস টু এ জেড বাই এ। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে সবগুলোকে বর্গ করে যোগ করি, সবগুলোকে বর্গ করে যোগ করি। তাহলে বর্গ করে যোগ করলে বাম পাশে থাকবে cos স্কয়ার থিটা এক্স প্লাস cos স্কয়ার থিটা ওয়াই প্লাস cos স্কয়ার থিটা জেড। দেখো সবগুলারে বর্গ করে যোগ করছে, তাহলে এই পাশে কি হবে, এই পাশে এরকম হবে। প্রত্যেকটা নিচে এ স্কয়ার আছে, তাহলে নিচে এ স্কয়ার তো একবারে কমন নেওয়া যাবে, আর উপরে আসবে এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। সবাই নিশ্চয়ই বুঝছো, এইটা হোল স্কয়ার যোগ করলে নিচে এ স্কয়ার, লসাগু এ স্কয়ার, উপরে এটা আছে। এইবার এই টার্মটার মান কিন্তু 1, যে কেউ বুঝবে এই টার্মটার মান হচ্ছে 1। কেমনে? তবে দেখো এই যে ভেক্টরটা আছে, ভেক্টরের মান ইকুয়ালস টু কত হয়, ভেক্টরের মান ইকুয়ালস টু √ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এটা ভেক্টরের মান। এখন এর মান এখানে বসাইলে এর স্কয়ার করলে উপরে √ওভার উঠে যাবে, উপরে √ওভার উঠলে উপরেও আছে এই সবগুলার বর্গের যোগফল, নিচেও থাকবে √ওভার উঠে গেলে সবগুলার বর্গের যোগফল, কেটে গেলে এখান থেকে চলে আসবে 1। তার মানে আমি এটা লিখতে পারি যে cos স্কয়ার থিটা এক্স প্লাস cos স্কয়ার থিটা ওয়াই প্লাস cos স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এখান থেকে নিশ্চয়ই সবাই এতটুকু বুঝে গেছো। তাহলে এটা একটু চমৎকার একটা ফর্মুলা, আমরা এই লাইনটা সবাই মনে রাখতে পারি, এই লাইনটা ডেফিনেটলি আমরা সবাই মনে রাখতে পারি। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে এক্স অক্ষের সঙ্গে করা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে করা কোণ এবং জেড অক্ষের সঙ্গে তৈরি করা কোণ, এই প্রত্যেকটা কোণের কজের বর্গের যোগফলটা 1 হয়। প্রত্যেকটা কোণের কজের বর্গের যোগফলটা 1 হয়। এটা যদি হয় তাহলে পরের লাইনটা তো আমরা পেয়ে গেছি। দেখো আমাদের বলে দিচ্ছে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে 60, দ্যাট মিনস cos স্কয়ার 60 ইকুয়ালস প্লাস ওয়াই অক্ষের সঙ্গে কত গুণ করছে 90, দ্যাট মিনস cos স্কয়ার 90 প্লাস জেড অক্ষের সঙ্গে কত গুণ করছে এটা আমরা জানি না, ওটা বের করতে বলছে। cos স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু কত 1, এই যে এখান থেকে। তাহলে বাকিটা তো বের হয়ে যাবে। যেমন দেখো cos 60 এর ভ্যালু কত
cos 60 ভ্যালু আমাদের সবার জানা আছে, cos 60 ইকুয়ালস টু হাফ, দ্যাট মিন্স এখানে হাফের স্কয়ার। তারপর cos 90 মানে 0, 0 এর স্কয়ার। এরপর এটা হচ্ছে cos স্কয়ার থিটা z ইকুয়ালস টু 1। তাহলে দেখো এটাকে যদি আমরা বর্গ করি 1/4, আর এটা তো 0 চলে যাবে, এটা হবে cos স্কয়ার থিটা z ইকুয়ালস টু 1। তাহলে এবার বাকিটা দেখো, এই 1/4 কে ওই পাশে নিলে cos স্কয়ার থিটা z ইকুয়ালস টু 1 মাইনাস 1/4। 1 মাইনাস 1/4 মানে আমরা জানি 3/4। 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে cos থিটা z ইকুয়ালস টু আসবে √3/2। এখন এটা সবাই বুঝতে পারতেছো, এখান থেকে থিটা z ইকুয়ালস টু cos ইনভার্স √3/2। আর আমরা এটা জানিও cos কত ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2। দ্যাট মিন্স এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এই কোণটা 30 ডিগ্রি এবং এটাই আনসার। হোপফুলি সবাই এটা আমরা বুঝে ফেলছি। খুব সিম্পল, এই লাইনটা মনে রাখতে পারো, এটা আমাদের বইয়ে নাই কিন্তু। হ্যাঁ, এবার দেখো কত অনায়াসেই একটা ভিতরের কনসেপ্ট আমরা ক্যাপচার করে ফেলতে পারছি। ওকে, ফাইন, ইজি, ফাইন। আশরাফুল বলছো ইজি, ভেরি গুড। এই যে তোমাদের কাছে ইজি শুনতে পারলে আমার ভালো লাগে, তাহলে মনে হয় যে পড়ানোটা তোমাদের ভিতরে যাচ্ছে। ক্লিয়ার? সবাই কি বুঝছি? সবাই বুঝলে একটু জানাও যে সবাই আমরা বুঝতে পারছি। আচ্ছা, ফাইন, ভেরি গুড। না বুঝতে পারলে তোমার জানাইতে, বুঝছি বুঝছি বুঝছি, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এবার আসো, এইখান থেকে যদি এরকম একটা অঙ্ক দেয়, সে জিজ্ঞাসা করলো যে সাইন স্কয়ার থিটা এক্স প্লাস সাইন স্কয়ার থিটা ওয়াই প্লাস সাইন স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু কত, এইটা বের করতে বলছে। এইটা আমাদেরকে বের করতে বলছে। এটা কিন্তু একটা সুন্দর একটা অঙ্ক, তাই না? একটা চমৎকার একটা এমসিকিউ। তোমরা বুঝতে পারছো এখানে করসপন্ডিং থিটা এক্স থিটা ওয়াই দ্বারা কি বোঝায়? থিটা এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষের সঙ্গে করা কোণ একটা ভেক্টরের, থিটা ওয়াই দ্বারা ওই ভেক্টরটার ওয়াই অক্ষের সঙ্গে করা কোণ, থিটা জেড দ্বারা ওই ভেক্টরটার জেড অক্ষের সঙ্গে করা কোণ। এইটার মান কত? এইটা আসলো সুন্দর একটা এমসিকিউ। তো এটা আমরা কিভাবে সলভ করব? দেখো, আমরা অলরেডি এইটা তো সবাই দেখছি যে cos স্কয়ার থিটা এক্স প্লাস cos স্কয়ার থিটা ওয়াই প্লাস cos স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু 1, এটা আমরা দেখছি। আর আমরা এটা সবাই আমরা জানি, এটা আমরা সবাই জানি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা। তার মানে প্রত্যেকটা cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এটাকে রিপ্লেস করলে আমরা এটা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এক্স, নিশ্চয়ই বুঝতেছো, cos স্কয়ার থিটা এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এক্স প্লাস এইটাকে ভেঙে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ওয়াই। এটাকে ভেঙে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1। নিশ্চয় সবাই এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এক এদেরকে যোগ করলে 3, দেখতেছো এই তিনটা এক আছে 3, আর এখানে প্রত্যেকটার সঙ্গে মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে নিলে এভাবে লেখা যাবে যে সাইন স্কয়ার থিটা এক্স প্লাস সাইন স্কয়ার থিটা ওয়াই প্লাস সাইন স্কয়ার থিটা জেড ইকুয়ালস 1। নিশ্চয়ই বুঝছো, প্রত্যেকটা মাইনাসটা কমন নিছি। এইবার তো কাজ শেষ। এই পুরো জিনিসটা সমীকরণ ওই পাশে নিব আর এই একটা এই পাশে নিব। তাহলে এখান থেকে এটা লেখা যাবে, দেখো সাইন স্কয়ার থিটা এক্স প্লাস সাইন স্কয়ার থিটা ওয়াই প্লাস সাইন স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু 3 মাইনাস 1 মানে 2। সলভড। আমরা এখান থেকে এটাকে সলভ করে ফেলছি, এখান থেকে এইটাকে সলভ করে ফেলছি। তার মানে আমরা বুঝলাম প্রত্যেকটা কোণের সাইনের বর্গের যোগফলটা হবে হচ্ছে গিয়ে 2। প্রত্যেকটা কোণের
প্রত্যেকটা অক্ষের সঙ্গে কৃতকোণের যে কোনো ভেক্টরের সাইনের বর্গের যোগফলটা হবে হচ্ছে গিয়ে 2 আর কজের বর্গের যোগফলটা হবে 1। ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন, ভেরি গুড, ক্লিয়ার। এই যে জয় বলছে ক্লিয়ার। দেখো এখন এখান থেকে আরো কি হতে পারে, আরো তো মজা হইতে পারে। এখানে যদি এইটা বলতো, লেটস সে এইটা বলতো যে আমাদেরকে এটা বের করতে হবে, বললো যে আমাদেরকে এইটা বের করতে হবে যে cos স্কয়ার থিটা এক্স প্লাস cos স্কয়ার থিটা ওয়াই প্লাস cos স্কয়ার থিটা জেড ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা এক্স প্লাস sin স্কয়ার থিটা ওয়াই প্লাস sin স্কয়ার থিটা জেড ইকুয়ালস টু হোয়াট? সেটা আমরা সবাই পারবো। আমরা জানি প্রত্যেকটা অক্ষের সঙ্গে কৃতকোণ, cos এর যোগফল 1 আর sin এর যোগফল 2, মানে এটার আনসার হবে হাফ, তাই না? সেখান থেকে কিন্তু চমৎকার চমৎকার সব অক্ষের সঙ্গে কৃতকোণের এমসিকিউ আসতে পারে। এই টাইপের টপিক তোমরা দেখবা কোথাও তুমি খুঁজে পাবা না। খুঁজে পাবা না মানে কি আসলে মাথা চালাইলেই খোঁজা যায়। আমরা তোমাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসপত্রগুলা গুছায় একদম ক্লিয়ার রাখার। পুরো ভেক্টরটা তোমার রেকর্ডের দেখতেছো, পাশাপাশি লাইভও পাচ্ছ। এই সব শেষ হওয়ার পরে তুমি তোমার সঙ্গে তোমার ফ্রেন্ডদের যথেষ্ট পরিমাণে কি বলে ব্যবধান বুঝতে পারবা যে তুমি কতটা গুছায়া করতেছো বা কতটা ইনডেপথ নলেজ রাখতেছো। ভেরি গুড, বইটাকে বলছো ক্লিয়ার, ইমেলও বুঝতে পারছো। ওকে, লেকচার করার পর কিভাবে পড়বো এইটা বলে দিলে ভালো হয়। লেকচারটা শেষ করার পরে তুমি পড়বা যেভাবে, সেটা হচ্ছে প্রত্যেক দিনের লেকচারটা প্রত্যেক দিন পড়ে ফেলবা। যেমন আজকে লেকচারটা শেষ, এমনিতেই তো এটা পড়া হয়ে গেল। এরপরে চেষ্টা করবা লেকচারের ইম্পর্টেন্ট অংশগুলো নিজের নোট খাতায় নোট করে নেওয়ার। এই গেল একটা। এরপর যেটা করবা সেটা হচ্ছে যে আজকের লেকচারে যতটুকু অংশ আমি পড়াইছি, যেমন টপিকের নাম ধরে ধরে পড়াচ্ছি না, সেই টপিকগুলো বইয়ে যেখানে আছে ওখান থেকে ওইটা একবার রিডিং করে নেওয়ার। এতটুকু হয়ে যাওয়ার পরে আজকের টপিকের আন্ডারে যে অঙ্কগুলো তুমি শিখছো অনুশীলনীতে যায়া ওই অঙ্কগুলা তুমি খুঁজবা। আচ্ছা কোথায় আছে এই অঙ্ক? সে তুমি তপন স্যারের বই পড়তেছো, তাহলে তপন স্যারের বই খুঁজে ওই অঙ্কগুলা নিজের হাতে একটু প্র্যাকটিস করে নিবা। এই প্রত্যেকদিন লেকচার শেষ হলে লেকচারের জিস্ট অংশগুলা নিজের হাতে নিজের নোট খাতায় তুলবো, গেল। এরপর বই থেকে খুঁজে বের করবো। তপন স্যারের বই পড়তে পারো, তপন স্যারের বইটা খুলে বা ইসেক স্যারের বই যেটাই পড়ো, যে টপিকটা আমরা আজকে পড়ছি ওই টপিকটা বইয়ের যেখানে আছে ওখান থেকে ওইটুকু রিডিং করে ফেললাম, গেল, পড়া শেষ। এরপরে কাজ হবে ওই বইয়েরই অনুশীলনীতে যায়া, এবং অনুশীলনী বলতে উদাহরণ এবং অনুশীলনীতে যায়া দেখা যে আজকের টপিকের আন্ডারে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি কোথায় খুঁজবা। খুঁজে যেই পাবা তখন সেটা করে ফেলবা বা উদাহরণ থেকে দেখে ফেলবা। এর বাইরে কিচ্ছু করতে হবে না, এর বাইরে তোমার কোনো কাজ নাই, জাস্ট এই কাজটাই করতে থাকবা। বুঝছি? ফাইন, হোপফুলি সবাই আমরা এটা বুঝছি। গুড, ভেরি গুড। সাকিব বলছো আপনার পুরো লেকচার নোট করি। আচ্ছা ভাই, ম্যাথের প্র্যাকটিস শিট প্রোভাইড করবেন না, করবেন কি? এই যে প্র্যাকটিস শিটও তোমাদেরকে দিব, মানে পুরা ভেক্টরের যে প্র্যাকটিস শিট আছে এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দিব, বাট আমরা প্রথমে এই লেকচারটা শেষ করব। চলো আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এই অঙ্কটা আমরা সলভ করি। এখানে বলছে এ একটা ভেক্টর, দেখো এইখানে যেটা বলা আছে এ একটা ভেক্টর, এই যে এ একটা ভেক্টর দেওয়া আছে, পাশাপাশি বি আর একটা ভেক্টর, দুইটা দেওয়া আছে। এবার বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে। আচ্ছা, মানে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, মানে এদের মাঝের কোণ 90 ডিগ্রি হবে। সেটা একটু তোমাদেরকে আমি আগের দিনও দেখাইছিলাম যে যদি এমন হয় দুইটা ভেক্টর পরস্পর লম্ব যদি হয়, সে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, এখানে মাঝখানে এই সাইনটা দেওয়া মানে লম্ব, মানে এদের মাঝের কোণ 90 ডিগ্রি। দুইটা ভেক্টর লম্ব হওয়া মানে এদের মাঝের কোণ 90 ডিগ্রি, মানে ব্যাপারটা এরকম। সেইটা যদি হয় এ ভেক্টর, তাহলে এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। দেখতেই পাচ্ছ এদের মাঝের কোণ হচ্ছে 90, থিটাটা হচ্ছে 90। তাহলে এদের ডট গুণফলের মান কত হবে? খুবই সিম্পল, বুঝতেই পারছো। এ ডট বি, এ ডট বি কষ্ট আমরা জানি এ বি কস থিটা, মাঝের কোণ 90 হলে থিটার ভ্যালু তো 90, কস 90 ইকুয়ালস টু 0। তার মানে আমরা বুঝতে পারছি যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে ডেফিনেটলি তাদের ডট গুণফলের মান 0 হয়।
দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফলের মান শূন্য হয়। দুইটা ভেক্টর লম্ব হলে, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান হবে শূন্য। ওকে, তাহলে এই কথাটা মনে রাখলেই আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। এখন আমাদের এখানে বলাই আছে এ এবং বি লম্ব। কখন বলছে যে এ বি ভেক্টর, এ এবং বি দেওয়া আছে, বলছে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। তাহলে ভেক্টরদ্বয় যদি লম্ব হয় তাহলে বুঝতে পারছো এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব হলে এদের ডট গুণফলের মান হবে শূন্য। এদের ডট গুণফলের মান হবে শূন্য। তাহলে ডট গুণফল বের করে ফেলি। দেখতেছো আই এর সহগ 3, আর এখানে আই এর সহগ হচ্ছে 5m, এখানে আই এর সহগ 5m, দ্যাট মিন্স 3 into 5m প্লাস এখানে জে এর সহগ 2m, এখানে জে এর সহগ 2m, আর এইখানে জে এর সহগ -3m, -3m। ডট গুণফলের মান বের করছি। দেন এইখানে দেখো কে এর সহগ -1 আর এখানে কে এর সহগ -12, তাহলে এভাবে লিখতে পারবো -1 into -12 ইকুয়ালস টু 0। নিশ্চয়ই বুঝতে পারছো তাই না? ডট গুণফল বের করছি, সবগুলা গুণফলের যোগফল। তাহলে এখান থেকে আসবে 15m, এখান থেকে আসবে -6m², আর এখান থেকে মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স +12 ইকুয়ালস 0। তাহলে এই জায়গা থেকে খেয়াল করো, আমরা সমীকরণটাকে গুছাই লিখলে এভাবে লিখতে পারবো 6m² -15m -12 ইকুয়ালস 0। ক্লিয়ার? হোপফুলি সবাই আমরা এটা বুঝতে পারছি। 6m² -15m -12 ইকুয়ালস 0, 3 দ্বারা কিন্তু কাটা যায়। 3 দ্বারা যদি আমরা কাটা দেই তাহলে 2m² -5m -4 ইকুয়ালস 0। এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধানটা আমরা বের করব। এই দ্বিঘাত সমীকরণের সমাধান করলে আসবে 2 -5 -4। আচ্ছা, এটা সমাধান করলে প্রথমটার ভ্যালু আসবে, মানে x এর m এর দুইটা ভ্যালু আসবে। একটা আসবে 5 + √57/4, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে 5 - √57/4। আমরা জানি যে অনুবন্ধী মূল জোড়ায় জোড়ায় আসে, তোমরা ম্যাথমেটিক্সে শিখবা অনুবন্ধী মূল জোড়ায় জোড়ায় আসে, কন্দুগালি আসে। হ্যাঁ, তাহলে এখানে কন্দুগালি আসছে। যদি একটা প্লাস এই টাইপের মূল অমূলদ সমাধান জোড়ায় জোড়ায় আসে, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। যদি একটা প্লাস আসে আর একটা মাইনাস আসবে, এরকমই আসছে। ঠিক আছে? আচ্ছা, এবং সলভ করলে এটার ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে 5 + √57/4, এইটা করলে এইটার ভ্যালু আসে হচ্ছে গিয়া 3.137, আর এটার ভ্যালু আসে আচ্ছা এটার ভ্যালু আসে হচ্ছে গিয়া -0.637। ওকে, তাহলে এই দুইটা ভ্যালু আনসার আমাদের এটাই, আনসার হচ্ছে আমাদের এটাই হবে। আনসার এটাই হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এম এর দুইটা ভ্যালু, এই +3.137 হইলেও এটা লম্ব হবে, অথবা যদি এম এর ভ্যালু -0.637 হয় তাতেও ভেক্টরদ্বয় লম্ব হবে। এটাই বের করতে বলছে যে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। ওকে, হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এখন বলতেছো যে কারো কি ক্লাস আটকাচ্ছে কিনা। এখন ক্লাস তো একজনের আটকাইলে আমার জন্যই আটকাইছে এটা ধরা ঠিক না, তবে হ্যাঁ প্রবলেম করে, মাঝে মধ্যে প্রবলেম করে, আমি এটা অস্বীকার করব না, অবশ্যই মাঝে মধ্যে প্রবলেম করে, বাট আই গেস মোটামুটি ক্লাস করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ফাইন। কখন ডট এবং কখন স্কেলার গুণ এটা কিভাবে বুঝবো? ডট আর স্কেলার একই ব্রো, এই যে আপনার যেটা বলছো ডট গুণ আর স্কেলার গুণ একই কথা। এখন তুমি এটা বলতে পারো যে কখন ডট গুণ আর কখন ক্রস গুণ এটা কিভাবে বুঝবো? দেখো
এইটা বুঝবা তো অঙ্ক দেখা। অঙ্ক যেমন এখানে বলছে লম্ব হবে কখন, আমরা জানি যে ডট গুণের ক্ষেত্রে আমরা জেনেছি যে cos 90 0, দ্যাট মিনস লম্ব যদি বলে, কোন অঙ্কে যদি বলে দুইটা ভেক্টর লম্ব কিনা দেখো, সোজা কথা লম্ব দেখা মানে কি ভেক্টরের মাঝের কোণটা নিয়ে আলোচনা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অথবা দুইটা ভেক্টর লম্ব কিনা, এটা মানে কি মাঝের কোণ নিয়ে কাজ করা। মাঝের কোণ নিয়ে কাজ করলে ডট গুণ নিয়ে আমরা কাজ করব। আর যদি সমান্তরাল বলে, সমান্তরাল মানে কত আমরা বুঝতেছি, মাঝের কোণ শূন্য, সাইন আমরা জানি ক্রস গুণনে হয় এবি সাইন থিটা, তার মানে বুঝতেছি সমান্তরাল বললে দুইটা ভেক্টরকে তখন আমরা ক্রস নিয়ে কাজ করতে পারবো। তো যখন যেটা দিয়ে আসলে কাজ হবে তখন সেটাই আমরা অ্যাপ্লাই করব। নিশ্চয়ই এই অঙ্কটা আমরা সবাই বুঝে ফেলতে পারছি। ভাই আমাদের কলেজে তো সেকেন্ড পেপারও আছে, কি করবো এখন? ফার্স্ট পেপারে যে কোর্সগুলা মানে যে ক্লাসগুলা চলতেছে এগুলা করো। তোমাদের এই সাইকেল শেষ হওয়া মাত্রই তোমাদের জন্য বড় করে সাইকেল আমি লঞ্চ করব। অলরেডি তোমরা জানো যে তোমাদের যারা সিনিয়র ব্যাচ আছে, 24 ব্যাচের যারা ভাই আপু আছে, তাদের জন্য আমাদের অলরেডি ডু অর ডাই নামে একটা কোর্স চলে, যেই কোর্সে আমরা গুছায়া সুন্দর করে হচ্ছে গিয়ে সবকিছু পড়াই দিচ্ছি, পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সো তোমাদেরকে নিয়েও ওই সময়টা আসতেছে। আমার অ্যাডমিশন সময় অনেক প্রেশার যায়। 23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং এর ছেলে পান, ওদের তো একটা ক্রিটিক্যাল মোমেন্ট, ওইটার প্রেশার যাচ্ছে। 24 ব্যাচও তোমাদের থেকে একটু সিনিয়র, ওদেরও প্রেশার যাচ্ছে। এবং 25 ব্যাচ তোমাদেরকে নিয়েও আমি সেম টাইমটাই দিব, আরো বেশি করে দিব, সেটা প্ল্যান আছে আমাদের। এই সাইকেল আমরা শেষ হলেই পূর্ণাঙ্গভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মিলায় একটা কোর্স ছাড়বো, যাতে করে একটা কোর্স কিনলে একবারে আর কোনো কোর্সের পিছনে ঘোরাফেরা না করা লাগে। তো এইটা তুমি এই কোর্সটা শেষ হইতে হইতে এই নভেম্বর শেষ হয়ে যাবে, ডিসেম্বরের লাস্টের দিকে বা 15 তারিখের পরে তোমাদের জন্য ওই কোর্স চলে আসবে। তো সোফার তোমাদের অত বড় কোনো পরীক্ষা হবে না। তো তখন তোমরা একত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমার কাছেই পড়তে পারবা, ঠিক আছে? খুব লেস প্রাইসেই পড়তে পারবা। ভাই আমি নাসিফ, আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়ি। আচ্ছা আচ্ছা, সাইদ মোহাম্মদ আফনান। আচ্ছা নাসিফ, তুমি কি ফার্স্ট ইয়ারেও ক্লাস করতেছো? আচ্ছা ওকে, হ্যাঁ তোমাকে তো আমি চিনতে পারছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়তেছো তুমি, 15 ব্যাচের পোলাপান হয়ে, আল্লাহ, মানে 25 ব্যাচের ছেলেপান হয়ে। হ্যাঁ, লব্ধির নতি বলতে কি বোঝায়? তাসিন শাহরিয়ার বলছো লব্ধির নতি। নতি বলতে বোঝায় ঢাল, আর লব্ধির নতি বলতে বোঝায় দুইটা ভেক্টরের লব্ধি কত কোণ করছে সেইটা। লেটস সে এটা একটা ভেক্টর পি, এইটা একটা ভেক্টর কিউ। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, এই আর লব্ধি পি এর সঙ্গে কত কোণ করছে এটাকে বলা হয় লব্ধির নতি আর কি। বুঝছো নিশ্চয়ই ব্যাপারটা? লব্ধি মানে আনুভূমিক ভেক্টরের সঙ্গে কত কোণ করছে। ও আচ্ছা, আমার ভাই নাসিফ, বুঝতে পারছি। আফনান হচ্ছে, ও হ্যাঁ নাসিফ, হ্যাঁ মনে, নাসিফ হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট। ও 24 ব্যাচের, ও এখনই 25 এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়, পাশাপাশি হচ্ছে আমাদের 24 এর ডু অর ডাই কোর্সে স্টুডেন্ট আছে। আমার ধারণা ও ইনশাআল্লাহ বইয়ের চান্স পাবে। তো আফনান হচ্ছে নাসিফের ছোট ভাই। হ্যাঁ নাসিফ বলছিল আমাকে তোমার কথা। আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা গেল। এরপর চলো আমরা আরেকটা অঙ্ক সলভ করি। এই অঙ্ক, এই ক্যাটাগরির অঙ্কগুলো একটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে, এটাই আজকে আমরা শেষ ডট গুণনের শেষ টপিক, এটাই আমরা আজকে খুব সুন্দর মতো গুছায় পড়বো। সেটা হচ্ছে দুটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর লেটস সে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আরেকটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে বি ভেক্টর, সেটা হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন কোশ্চেন যেটা বললো সেটা হচ্ছে গিয়ে, কোশ্চেন বললো এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করো। এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করো, কম্পোনেন্ট ভেক্টর, ইংলিশে বলা হয় কম্পোনেন্ট ভেক্টর। তো এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করো, এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করো। ওকে, আচ্ছা এখন ফার্স্ট এটা সুন্দর একটা থিওরির আকারে আমরা এটা পড়ে ফেলবো। এই উপাংশ একটা ভেক্টর, উপাংশ ইটসেলফ ইজ আ ভেক্টর। ওকে, তাহলে দুইটা ভেক্টর গিভেন থাকবে, এই কনসেপ্টের উপরে কিন্তু বুয়েটে অঙ্ক আসছে। হ্যাঁ, তাহলে আমাদের এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে দুইটা ভেক্টর আমাদের এখানে গিভেন থাকবে, দেখতে পাচ্ছ এ এবং বি। এখন বের করতে হবে একটা বরাবর আরেকটার উপাংশ ভেক্টর। এখন জিনিসটা কি আমি থিওরি আকারে তোমাদেরকে আগে দেখাই নি, দেখো মনোযোগ দিলে সবাই বুঝতে পারবা, সহজেই বুঝতে পারবা। সো লেটস সে এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। দুইটা ভেক্টর এরকম আছে,
এখন বলছে এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করতে। এ বরাবর বি এর উপাংশ ভেক্টর নির্ণয় করো। এ বরাবর, দ্যাট মিনস বি এর যে অংশ বা যে ছায়া এ বরাবর পড়ে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে উপর থেকে আলো ফেললে এ বরাবর বি এর কতটুকু ছায়া পড়বে, এতটুকু ছায়া পড়বে, ইজন্ট ইট? তাই না? তাহলে এইটাই হচ্ছে গিয়া, এইটাকে যদি আমি একটা ভেক্টর আকারে ইন্ডিকেট করি, লেটস সে এইটাকে যদি আমি একটা ভেক্টর বলি এতটুকুকে, তাহলে সেইটাই হচ্ছে এ বরাবর বি এর উপাংশ ভেক্টর। এইটুক ভেক্টরকে, এটার মান হবে এটার দৈর্ঘ্যের সমান, এটার দিক হবে এ বরাবর। তাহলে এটাকে আমরা বলবো এ বরাবর বি এর উপাংশ ভেক্টর। ওকে, ফাইন। এখন এটা আমরা বের করব। এখন খেয়াল করো, আমরা এটা সবাই জানি একটা ভেক্টরকে প্রকাশ করা হয় এভাবে, একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, তার মান ইনটু হচ্ছে একক ভেক্টর, মান ইনটু একক ভেক্টর। নিশ্চয়ই বুঝতে পারতেছ, আমরা যখন লিখি যে এ একটা ভেক্টর 2i ক্যাপ, এটা দ্বারা কি বোঝায়? 2 দ্বারা বোঝায় মান, আর আই দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর, তার মানে 2 একক এক্স এর দিকে। তাহলে আমরা এটা বুঝতে পারি সবাই যে কোন ভেক্টরকে এক্সপ্রেস করা সব থেকে সলিড হয়ে হচ্ছে গিয়া ওই ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে এইটা একটা ভেক্টর, এটা আমরা বের করতে চাই bx, যেটার নাম হচ্ছে এ বরাবর বি এর উপাংশ। দেখো এ বরাবর বি এর উপাংশ, তাহলে এভাবে আমরা লিখতে পারবো এই bx ইকুয়ালস টু, খেয়াল করো এই bx এরই পরিচয় এ বরাবর বি এর উপাংশ, এইটার মান ইনটু একক ভেক্টর। এবং আমরা এটা সবাই জানি একক ভেক্টর ইকুয়ালস টু, একক ভেক্টর ইকুয়ালস টু, একক ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টর, যে কোনো দিক বরাবর একক ভেক্টর বের করতে হলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই একক ভেক্টর বের হয়। এটাও তো কোয়াইট কমন সেন্স। কিভাবে আমরা বুঝতেছি এটা কোয়াইট কমন সেন্স? কারণ দেখো, আমি যদি এ বরাবর একটা একক ভেক্টর বের করতে চাই, এ ভেক্টর বরাবর, তাহলে বুঝতেছো বের করবে এই বরাবর, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই তো মান আসবে 1, তার মানে মান 1, আর এটা তো একটা ভেক্টর এ বরাবর, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে তো বলাই ছিল কি বরাবর, এ বরাবর, তাহলে এই ভেক্টরকে আমরা এভাবে করে প্রকাশ করতে পারি, মান ইনটু একক ভেক্টর, মান ইনটু একক ভেক্টর। এবার এই ভেক্টরটার মান কত? মাঝের কোণ যদি থিটা হয়, আমরা আগের দিনই দেখছিলাম মাঝের কোণ থিটা হইলে এই বরাবর এটার মান আসে হচ্ছে গিয়া বি কস থিটা, ভেক্টরের উপাংশ বিভাজন থেকে। এটা যদি থিটা হয়, এ বরাবর বি এর অংশ হচ্ছে বি কস থিটা। এটার ভ্যালু ওই যে আমরা দেখেছি যে কোনো ভেক্টরকে কোনো দিক বরাবর অংশ নিতে হলে তাদের মাঝের কোণ জানতে হয়, এটা যদি বি হয় তাহলে এই বরাবর অংশ হবে বি কস থিটা, এইটা। তার মানে মানটা হচ্ছে গিয়ে বি কস থিটা, সবাই মনোযোগ দিলে বুঝে ফেলবা, এটা হচ্ছে বি কস থিটা, এই বি এর এ বরাবর অংশের মানটা বি কস থিটা ইনটু একক ভেক্টর। এখন একক ভেক্টরটা কত? কি বরাবর বলছে? বলছে কিন্তু এ বরাবর, এ বরাবর একক ভেক্টর যেহেতু, দ্যাট মিন্স এটার দিকটা এ বরাবর, তাহলে এ ভেক্টরকে আমরা এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই তো এ বরাবর একক ভেক্টর পেয়ে গেলাম। এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলেই এ বরাবর একক ভেক্টর পেয়ে গেছি। ফাইন। এবার দেখো আমরা এই বি কস থিটাটাকে একটু গুছায় লিখতে পারবো। কিভাবে পারবো? এতটুকু তো তোমরা সবাই বুঝে ফেলছো, এতটুকু তোমরা সবাই দেখেছো যে এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। তাইলে বলো এই বি কস থিটা ইকুয়ালস টু কত হবে? এখান থেকে বুঝতেছি যে বি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি বাই এ। দেখতেছো বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই এ ভাগ করে আনলে, তাহলে এখানে তো বি কস থিটা আছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো বিএক্স ইকুয়ালস টু, এখানে বসে যাবে এ ডট বি বাই এ, আর সঙ্গে আছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাহলে একটা একক ভেক্টর পাইলাম। এবার এটারে গুছায় এমনি লেখা যায়, দেখো এ বরাবর বি এর উপাংশ ইকুয়ালস টু হবে, এ দেখো এখানে এ ডট বি আছে, লিখতে পারবো এ ডট বি গেল এটা। এরপরে এইখানে একটা এ ভেক্টরের মান, এখানে একটা এ ভেক্টরের মান, দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারবো এ স্কয়ার, আর উপরে থাকবে এ ভেক্টরটা। তাহলে এটাই আমাদের ফর্মুলা, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। আমরা জাস্ট এটা মনে রাখলেই চলবে। তাহলে কি করতে হবে? কাজ খুব সিম্পল, এ বরাবর বি এর উপাংশ। তাইলে প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা যাদের যে দুইটা ভেক্টর দেওয়া আছে ওদের ডট গুণফল নিব। এরপর এইখানে কোনটা নিব? এখানে নিব হচ্ছে
যেটা বরাবর বলবে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ করব, তাইলে হয়ে গেল। তাহলে এটার পরিচয় হচ্ছে এ বরাবর বি এর উপাংশ ভেক্টর, এ বরাবর বি এর উপাংশ ভেক্টর বা কম্পোনেন্ট ভেক্টর। ওকে, আচ্ছা যদি এটা বলতো যে বি বরাবর এর উপাংশ ভেক্টর, বি বরাবর এর উপাংশ ভেক্টর, এটা যদি বলতো বি বরাবর এর উপাংশ ভেক্টর, তাইলেও সূত্র একই রকম হইতো। আমরা এভাবে করে লিখতাম, দেখো প্রথমে নিব দুজনের ডট গুণফল এ ডট বি, প্রথমে নিব দুজনের ডট গুণফল, এরপর কোনটা বরাবর বলছে বি বরাবর, তাহলে যদি বি বরাবর বলে তাহলে বি ভেক্টরকে আমরা বি ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ করে দিব, শেষ। এখানে এ বরাবর বলছে, দ্যাটস ওয়াই এ ভেক্টরকে এ ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ করছি, আর সঙ্গে ডট গুণফলটা নিয়েছি। হোপফুলি সবাই এই থিওরি আমরা এখন বুঝতে পারছি। তাহলে এটা আমরা একবারেও ইউজ করতে পারবো, আমরা চাইলে এটাকে একবারেও ইউজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা বৈরাগী বলছো ফেসবুক স্ক্রল করতে করতে কোনো একদিন এই কনসেপ্টটা শিখেছিলাম আপনার ফ্রি ভিডিওতে। হ্যাঁ, আমি এটা ওখানে দিয়েছিলাম। ফাইন, তাহলে এটা আমরা সবাই সূত্র আকারে বুঝে ফেলছি। এইবার আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো আমাদের বলছে এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো, তাহলে আমরা এটা জানি এ বরাবর বি এর উপাংশ, আমাদের ভেক্টর দুটো দেওয়া আছে, এ বরাবর বি এর উপাংশ আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। ওকে, আচ্ছা ফাইন, তাহলে এ বরাবর বলছে, তাহলে আমরা কি করব, প্রথমে নিব এ এবং বি এর ডট গুণফল, তারপরে যেটা বরাবর বলা, এ বরাবর বলা, দ্যাট মিন্স এ ভেক্টরকে এ ভেক্টরের মানের বর্গ দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, এবার আসো আমাদের দেওয়া ভেক্টর দুইটা কি কি, একটা হচ্ছে এ আর একটা বি, ওদের মানগুলো একটু রিকল করে নেই। মান কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4 ক্যাপ, মানে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4 ক্যাপ, এটা ছিল এ ভেক্টর। আর বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবার আসো এখানে ডেটা বসাই দিলে অঙ্ক শেষ। প্রথমে ডট গুণফল বের করা সহজ গুলার গুণ নিব, এখানে 2 এখানে 1, মানে 2 into 1 প্লাস, এরপর এখানে মাইনাস 3 এখানে 1, মানে মাইনাস 3 into 1, দেন এখানে হচ্ছে 4 আর এখানে মাইনাস 1, দ্যাট মিনস 4 মাইনাস 1। এই যে আমরা পেয়ে গেছি ডট গুণফলটা। এবার এ ভেক্টরকে তাহলে দেখতেছো এ ভেক্টর হচ্ছে গিয়া এখানে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাই না? এটা তো এ ভেক্টর, এই যে সেই এ ভেক্টর, এ ভেক্টরকে এ ভেক্টরের মানের বর্গ দ্বারা, তাহলে এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হবে 2 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস মাইনাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার, নিশ্চয়ই বুঝছো। ওকে, এইটার আবার বর্গ, এটা তো মানের আবার বর্গ, মানের বর্গ। তাহলে দেখো এবার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে 2 মাইনাস 3, আর এখান থেকে আসবে মাইনাস 4, 2 মাইনাস 3 মাইনাস 4, আর এই জায়গাতে থাকবে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখো এই বর্গ আর এই রুট চলে যাবে, আর নিচে এখানে থাকবে 4 প্লাস 9 প্লাস 16। তাহলে এই ক্যালকুলেশন এবার খুব ইজি। এইখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, মাইনাস 7 এর সঙ্গে 2 যোগ করলে মাইনাস 5, এটা আসবে মাইনাস 5। আর এইখানটাতে 4 এর সঙ্গে 16 যোগ করলে 20, 20 এর সঙ্গে 9 যোগ করলে 29, এটা আসবে 29। সঙ্গে এই ভেক্টরটা রয়ে গেছে, এটাকে নিচে এনে লিখছি, এটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার চাইলে আমরা এটাকে গুণও করাই দিতে পারি, আমরা চাইলে যদি এটাকে ভিতরে গুণ করাই দেই তাহলে বুঝতেছ এই 2 এর সঙ্গে 5 গুণ হলে মাইনাস 10/29 i ক্যাপ, এই মাইনাস গুণ হয়ে প্লাস, 3 এর সঙ্গে 15 গুণ হলে 15/29 j ক্যাপ, দেন এই মাইনাস প্লাস যোগ হয়ে গুণ হয়ে মাইনাস হবে, মাইনাস 4 এর সঙ্গে 5 কে গুণ করলে 20 ডিভাইডেড বাই 29 k ক্যাপ। তাহলে দিস ইজ আওয়ার ভেক্টর, সো উই গট আওয়ার রেজাল্ট
and this is our component vector. A বরাবর b ভেক্টরের উপাংশ ভেক্টর কতটুকু সেটা আমরা সবাই বের করে ফেলতে পারছি। ওকে ওকে, বুঝছি সবাই? সবাই এটা বুঝতে পারছি? ওকে, হিমেলও এটা আগে করছো, গুড। আশরাফুল বলছো ইজি, ভেরি গুড। এই যে তোমরা ইজি বলো, এটা বললে আমার ভালো লাগে, মনে হয় যে আমার স্টুডেন্টরা বেশ ভালো পারতেছে বা ভালো আগাচ্ছে। এখন এখানে তোমাদের একটা ব্রেন টিজার দিয়ে রাখি, আগামীকালকে আমাদের এটার উপরে দ্বিতীয় ক্লাস, শুক্রবার। তো আগামীকালকে এইটার উপরে দ্বিতীয় ক্লাস, সেই ক্লাসে আগে তোমরা এটা করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড দিবা। ওকে, সো পারবা, আমি এটা করাও রাখছি, বাট আমি চাই সবাই ব্রেন টিজার নিয়ে এই কাজটা করতে পারো, যেন করে সবাই এটাকে গুরুত্ব দিয়ে করো। এরকম দুটা ভেক্টর দেওয়া আছে এবং কোশ্চেন করা আছে, এ এর লম্ব দিকে, সবাই এটা করে তারপরে গ্রুপে আপলোড দিবা। লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো, এর লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো, এর লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো। এই কাজটা দিলাম, সবাই এই কাজটা করে আমাকে মেনশন দিয়ে গ্রুপে যদি আপ দাও, আমি অবশ্যই হইলে বলে দিব হ্যাঁ হইছে। ঠিক আছে, ফাইন। বৈরাগী বলছো ইজি, ওকে। উইলিয়াম জ্যাক বলছো জোস, ভেরি গুড, ফাইন। সো দ্যাটস ইট। আজকে ক্লাসকে আর লম্বা করবো না, আজকে আমরা ভেক্টরের ডট গুণটা আগের ক্লাসে শিখেছিলাম, সেই ডট গুণের কিছু অ্যাপ্লিকেশন দেখছি। সো আমরা কি কি জিনিসপত্র দেখছি এটা একটু আমি বলে নিচ্ছি। আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করে সেটা দেখেছি, সেটা নির্ণয় করেছি। তারপর অক্ষের সঙ্গে কোণ কিভাবে বের করে ভেক্টরে, সেটাও আমরা বের করেছি। তারপর আমরা অক্ষের সঙ্গে ভেক্টরের কোণের সঙ্গে কোসাইন রুলটা কি সেটা বের করেছি। পাশাপাশি আমরা সাইন রুলটা কি সেটাও বের করেছি। এর পাশাপাশি আমরা দুইটা ভেক্টর লম্ব হলে কিভাবে তাদেরকে নিয়ে ডিল করবো সেটা দেখলাম, এবং একটা ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করা দেখেছি, এবং এর লম্ব দিকে উপাংশ বের করতে বলেছি। ওকে, সো দ্যাটস ইট, ফাইন। সো আমরা আগামীকালকে আবার এটার পরের অংশ চলে যাব। ভাইয়া আচ্ছা, কমেন্ট কই গেল? কমেন্ট মুছে ফেলছো? ওকে ভাইয়া, এখানে উপাংশ আর লম্ব উপাংশ কি সেম? হ্যাঁ, ওই লম্ব উপাংশ আর উপাংশ সেম না, এ লম্ব দিকে বি এর উপাংশ বের করতে হবে, এটা একটু আলাদা। এটা আমি নেক্সট ক্লাসের শুরুতেই দেখাবো। ঠিক আছে, কোন গ্রুপে দিব ভাই? পাবলিক গ্রুপে আমরা এটা দিব হচ্ছে গিয়া পাবলিক গ্রুপে। হ্যাঁ, আমাদের ফিজিক্স মেনিয়াকে যে পাবলিক গ্রুপ আছে ওখানে করে, নিজের খাতায় করে, একটু তোমাদের বাড়ির কাজ হিসেবে দিতে পারো, নিজের খাতায় চিন্তা ভাবনা করে সুন্দর মতো আপ দিবা। দুটাই করবা, যে এ বরাবর উপাংশ বের করার নিয়ম তো দেখছি ক্লাসে, এ লম্ব দিক বরাবর বি এর উপাংশ কেমনে বের করা যায়। যারা যারা পারবা করে সুন্দর মতো একটা ছবি তুলে পাবলিক গ্রুপে আপ দিয়ে আমাকে মেনশন দিবা, নিয়াজ ভাই দেখেন তো হয়েছে কিনা, আমি নিচে কমেন্ট ব্যাক করে দিব। ঠিক আছে ভাই, আর কয়টা ক্লাস হবে সুপ্ত বলছো? এরপরে আরো দুটো ক্লাস অ্যাটলিস্ট হবে। তোমাদের বলা ছিল হয়তো বা 6টা ক্লাস, বা বেশি লাগলে ক্লাস আমি নিতেই থাকবো, কোনো কিছু শেষ না করে আগাবো না ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস প্রত্যেক বৃহস্পতি শুক্রবার, তোমরা জানবা প্রত্যেক বৃহস্পতি শুক্রবার 8:30টার দিকে একটা সময় আমি ক্লাস নেই, তার আগে আমি এটা তোমাদের মেনশন করে দিই গ্রুপে। এই সময় তুমি রেডি থাকবা ফিজিক্স পড়ার জন্য। ক্লাস যত লাগবে আমি নিব, ক্লাস কম নেওয়ার আমার কোনো দরকার নাই, ক্লাস বেশি নিলেই বরঞ্চ ভালো, ভেঙে ভেঙে পড়ানো যাবে, যেহেতু তোমরা নতুন শুরু করছো। সো মনে রাখবা যে বৃহস্পতি শুক্রবার আমার ক্লাস, আমি বলেছিলাম 6টা ক্লাস, এভাবে 7টা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, যখন যে চ্যাপ্টারে বেশি ক্লাস লাগবে আমি ক্লাস বাড়াই দিতে পারবো। ঠিক আছে, ক্যালকুলাস পড়ার জন্য কি ম্যাথের ক্যালকুলাস পড়তে হবে? ম্যাথের ক্যালকুলাস পড়তে হবে না, হালকা একটু জানতে হবে, যেটা আমি তোমাদেরকে জানাবো। তো আজকের ক্লাস এতটুকুই। সোফার, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।